মানুষ একমাত্র আপনি মানুষ হিসাবে জন্ম নিচ্ছেন, অমানুষ হিসাবে মরা ঝুঁকি থাকতেছে। পুরো আন্দোলনে দেখেন একটা ছাত্রের হাতে অস্ত্র নাই, শুধুমাত্র লাঠি আর কাঠের টুকরা, ইটের টুকরা। আমাদের একজন আবু সাইদ কোটি কোটি বাঙালিকে আলোড়িত করে দিল। বাসায় কতজন বাচ্চা মারা গেল। আমাদের বাঙালিদের কোনো আন্দোলনে এত বাচ্চা এত নারী মারা যায়। আমরা কি এটা রাষ্ট্রের অধিবাসী ছিলাম? এটাকে রাষ্ট্র বলা যায়? আমরা সেই রাষ্ট্র চাই যে রাষ্ট্রে প্রতিটা মানুষ তার আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারবে। এই প্রজন্ম ভবিষ্যতে বাংলাদেশকে বিনির্মাণ করবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের মাঝে যিনি রয়েছেন তার পরিচয় কিন্তু বহুবিধ। রাজনীতি এবং গীতি কবিতা এই দুয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে যার রচনায়, যার লেখায়, যাকে বলা হয় জীবনমুখী গানের একজন বড় সাধক। তিনি আধ্যাত্মিক মানুষ, তাকে খুঁজে পাওয়া অনেক মুশকিল, তাকে সবসময় পাওয়া যায় না। তিনি আমার পাশে রয়েছেন এবং গত 4 দশকের বেশি সময় ধরে তিনি লিখছেন, মানুষকে তার গানে মুজিয়েছেন, তার লেখায় মুজিয়েছেন। আমরা তাকে পেয়েছি। তিনি আমাদের সবার প্রিয় মানুষ শহীদুল্লাহ ফরাইজি ভাই। কেমন আছেন? জি, কেমন আছেন? আমি ভালো আছি। মানে আমি এই যে নতুন একটা দেশের পর আপনাকে পেলাম, একটা হাস্যজ্জ্বল মানুষকে পেলাম, আসলে এটা আমাদের জন্য একটা বড় একটা বিষয় যে নতুন করে অবশ্যই পাবো আপনাকে বিভিন্ন লেখায়, বিভিন্ন কথায়। কি বলেন? প্রথমত বলি যে একটা নতুন দেশ বললেন, হ্যাঁ, যে আমরা যেমন মুক্তিযুদ্ধ দেখেছি, ছোট ছিলাম, কিন্তু এইবারের ঘটনা যে ছাত্র গণ অভ্যুত্থান, সেটা এত ব্যাপক মানুষের মনে প্রভাব ফেলেছে, এত মানুষ অংশগ্রহণ করেছে এবং মানুষ, বিশেষ করে ছাত্ররা, একটা অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ করতে গিয়ে মৃত্যুকে যে উপেক্ষা করা যায়, মৃত্যুকে যে জয় করা যায়, মৃত্যুকে যে জীবন যে মানুষের জন্য বিলিয়ে দেওয়া যায়, এটা একটা অনন্য অসাধারণ ঘটনা। আমাদের এই ঘটনা এখন শুধু বাংলাদেশে নয়, আমাদের এই ঘটনা বিশ্ব রাজনীতিতে আন্দোলন সংগ্রামের আইকন হয়ে যাবে এই বাংলাদেশ। কারণ এত সহজে মানুষ মৃত্যুকে জয় করে ফেলেছিল। তাহলে আমরা মানুষের জীবনটা, এই আন্দোলন থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। যেমন আমরা শুধু জীবনকে নিজের জন্য না, আমার জীবন শুধু নিজের জন্য না, আমার জীবন পরের জন্যে, আমার জীবন সমাজের জন্যে, আমার জীবন মানুষের জন্য, দেশের জন্যে। এই যে দৃষ্টিভঙ্গি জাগ্রত হচ্ছে, সেইটা আমাদেরকে একটা উন্নত সমাজের দিকে নিয়ে যাবে। কারণ আমার চোখের সামনে অন্যায় ঘটবে, আমার চোখের সামনে হত্যাকাণ্ড সংঘটিত হবে, আমার চোখের সামনে দেশটা রসাতলে চলে যাবে, আমার চোখের সামনে আইনের শাসন থাকবে না, আমার চোখের সামনে আপনি গুম হবেন আর প্রতিবাদ থাকবে না, সেটা কিন্তু আর মানবিক সমাজ থাকবে না। আমাদের সকলের উদ্দেশ্যটা কি? মানুষ মাত্রই হচ্ছে ক্রমাগত মানুষ হওয়া। আমি শুধুমাত্র অর্থবিত্ত দিয়ে বেঁচে থাকাই তো মানুষ হওয়া নয়। আমার যেমন বেঁচে থাকার প্রয়োজন, এটা হচ্ছে আমার বেঁচে থাকার প্রয়োজনের জন্য, এটা হলো আমার বেঁচে থাকার প্রয়োজন। আমার আজকে কিছু অর্থ লাগবে, আমার একটা গোল লাগবে, আমার একটা খাবার লাগবে, এটা হচ্ছে বেঁচে থাকার প্রয়োজন। আর বেঁচে থাকার উদ্দেশ্য হচ্ছে যে আপনি মানব সমাজের কি প্রয়োজনে লেগেছেন, আপনি মানবতার কি প্রয়োজনে লেগেছেন, স্রষ্টার আনুগত্য প্রকাশে কি কাজ করছেন। আমি যে ঐশ্বরিক একটা জীবন লাভ করলাম, জীবনটা তো ঐশ্বরিক, তাহলে আমার ঐশ্বরিক কাজটা কি হচ্ছে? আমি মানুষের জন্য যদি কোনো কাজ না করি, আমি যদি সত্যের পক্ষে না দাঁড়াই, আমি যদি অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়াই, আমি যদি মানবতার পক্ষে না দাঁড়াই, সেই জীবন তো অমর্যাদাকর জীবন। আর মানুষের জীবন হচ্ছে আপনি প্রতিদিনের কাজ, উদ্দেশ্য হচ্ছে আমার মর্যাদাকে উচ্চকিত করা, আমার ভিতরটাকে আলোকিত করা। আপনি যদি লড়াই না করতে পারেন, আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করেন, আপনার ভিতরে যে অন্ধকার দূরীভূত হবে না। আপনি ক্রমাগত মানুষের পক্ষে দাঁড়াবেন, ক্রমাগত সত্যের পক্ষে দাঁড়াবেন, ক্রমাগত সত্যের জন্য জীবনকে ঝুঁকিপূর্ণ করবেন, ততই ভিতরে অন্ধকার দূর হবে। তা আমাদের প্রতিদিনই কাজ হচ্ছে ভিতরে অন্ধকারকে দূর করা। ভিতর অন্ধকার রেখে আপনি বাইরে যতই বলেন, সেটা কিন্তু অমর্যাদাকর জীবন হবে। তাহলে এইবার আমাদের বাচ্চারা, আমাদের সন্তানেরা দেখেন, সে মৃত্যুকে উপেক্ষা করছে কেন সমাজে অন্যায় হবে তার প্রতিবাদ করতে গিয়ে। সে কেন সমাজে কথা বলা যাবে না? আমি একটা সমাজের বাসিন্দা, আমি কেন কথা বলতে পারতো না? আমি কেন ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারবো না? ধরেন যে আমি একটা সমাজে একটা অন্যায় করলাম, যে আমি একটা ভুল করেছি, কিন্তু আমাকে মামলা দেওয়া হচ্ছে, হত্যা মামলা, যেটা আমি করি নাই, আমার নামে ভুয়া মামলা দেওয়া হচ্ছে। সে তো রাষ্ট্র না। রাষ্ট্র হচ্ছে আইনের শাসন নির্ভর, যে রাষ্ট্র আমাকে, সশস্ত্র শক্তি রাষ্ট্রের আছে, আর আমি হচ্ছে নিরস্ত্র শক্তি, আমাকে সশস্ত্র শক্তি খুন করতে পারবে না, কারণ আমি নিরাপরাধ। আমার দেখেন এবার পুরো আন্দোলনে দেখেন, একটা ছাত্রের হাতে অস্ত্র নাই, একটা ছাত্রের হাতে শুধুমাত্র লাঠি আর কাঠের টুকরা কিংবা লোহা, মানে ইটের টুকরা। এটা একটা বিরাট আন্দোলন হয়ে গেল, কিন্তু সরকার বহুভাবে বলতেছে যে অন্যরা খুন করেছে, কিন্তু একজন ছাত্রকে অস্ত্র সহ ধরা যায় নাই। তাহলে এবার কি প্রমাণ হলো যে আপনি যতই শক্তিশালী হন,
যতই অস্ত্রধারী হন, জনগণই হচ্ছে বড় শক্তি। জনগণই সবচেয়ে বড় শক্তি দেন, যে কোনো সশস্ত্র শক্তি আপনার সামনে দাঁড়াতে পারলো না। পুলিশ দাঁড়াইলো ফেল করলো, বিজিবি দাঁড়ালো ফেল করলো, মানে তার র্যাব দাঁড়ালো ফেল করলো। এই যে মানুষ ফেল করছে, তাহলে সশস্ত্র শক্তি শক্তি না, শক্তি হচ্ছে জনগণের শক্তি। সেই জনগণের শক্তির উপরে আপনাকে নির্ভর করতে হবে। কারণ জনগণের যে নৈতিক শক্তি, এটা পৃথিবীর এমন কোনো সমরাস্ত্র নাই, এমন কোনো অস্ত্র নাই যেটাতে আপনার নৈতিকতাকে ধ্বংস করতে পারে। যেখানে আমাদের মুগ্ধকে পানি লাগবে, পানি, তার মৃত্যু ঘটেছে, কিন্তু তার যে মূল্যবোধ আমাদের বিস্তার করে দিয়েছে, সেইখানে কোনোদিন কোনো বন্দুক নাই যে এই মূল্যবোধ আমাদের ফিরাতে পারবে। যে ছেলে সাইদ হাত পেতে দাঁড়িয়ে গেল, বুক পেতে দাঁড়িয়ে গেল, হাত প্রসারিত করে দাঁড়িয়ে গেল, যে তার সে জানে যে আমার মৃত্যু আমাকে মহিমান্বিত করবে, সে জানে আমার মৃত্যুর মধ্যে সত্য প্রতিষ্ঠিত হবে। তাহলে আমাদের যেরাই যে অবস্থায় আছে, যে কাজটাই করি, আপনি গান লিখি, কবিতা লিখি, নাটক করি, যাই করি, সেটার মধ্যে সত্যর সাথে বসবাস থাকতে হবে, সেটার সাথে নৈতিকতার বসবাস থাকতে হবে, মানুষের পক্ষের কাজ থাকতে হবে। শুধুমাত্র একটা জীবনকে অর্থ সম্পদ দিয়ে আবেষ্টিত করে, একটা অর্থ সম্পদ দিয়ে একটা জীবনকে বড় করে তোলা, এটার মধ্যে জীবনে কোনো আনন্দ নাই। আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি করে তুলছি অর্থভঙ্গিত্ব। আমরা গত 15-20 বছর কিংবা 50 বছরই ধরি, আমরা মনে করছি অর্থ সম্পদটাই জীবনে বড় কথা। আমাদের এই দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাতে হবে। আমাদের একটা সমাজকে করতে হবে জ্ঞান নির্ভর সমাজ, যেখানে জ্ঞানের চাষ হবে। এখন আমাদের সমাজ হয়েছে অর্থ সম্পদের চাষ। না, সম্পদ হচ্ছে সেটাই যে সম্পদ দেখা যায় না। কুসম্পদ দেখা যায় না, জ্ঞান দেখা যায় না, নৈতিকতা দেখা যায় না, ভালোবাসা দেখা যায় না। এই যে দেখা যায় না সেটাই সম্পদ। আর দেখা যায় না বাড়ি দেখা যাচ্ছে, সেটা সম্পদ না, সেটা হচ্ছে উপকরণ। আমার বাড়ি দেখা যায়, টেবিল দেখা যায়, ক্যামেরা দেখা যায়, মোবাইল দেখা যায়। তা আমরা আমাদের সমস্ত জীবন কি উপকরণ সংগ্রহ করব না সম্পদ সংগ্রহ করব? সেই জিনিসটাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি বেঁচে থাকার উপায়কে বড় করবেন না বেঁচে থাকার উদ্দেশ্যকে বড় করবেন? সেটার সাথে নির্ভর করে আপনার জীবনকে কি মহিমান্বিত করবেন, জীবনকে কি হিরণ্ময় করবেন, জীবনকে কি মহৎ করবেন, সেটার উপরে নির্ভর করে যে আপনি জীবনটাকে কীভাবে দেখতে চাচ্ছেন। জীবনের উদ্দেশ্য যত বড় করবেন, মানুষের পাশে যত দাঁড়াবেন, জীবন তত মহৎ হবে। আর জীবনকে যত বাড়িঘরের পথে আবদ্ধ রাখবেন, জীবন তত ক্ষুদ্র হবে, সেই জীবন হবে লজ্জাস্কর। আমরা যেন সবাই অন্তত উন্নত জীবনের চর্চা করি। মানুষের তো উন্নত শেষ নাই। একজন মানুষ দেখেন জন্ম নেয়, মাটিতে অবস্থান করে, এমন মানুষের জ্ঞান সে নক্ষত্রের উচ্চতায় চলে যায়। একজন মানুষ মাটিতে অবস্থান করে, সে তারার সাথে সংলাপ করতে পারে, আকাশে সে বিচরণ করতে পারে তার জ্ঞান দিয়ে, মেধা দিয়ে, তার ফিলোসফি দিয়ে। তো এই যে একজন মানুষ মাটিতে অবস্থান করেও সারা পৃথিবীতে বিচরণ করতে পারে, একজন মানুষ একা মানুষ আর সারা পৃথিবীকে আলোকিত করতে পারে। আমাদের একজন আবু সাইদ কোটি কোটি বাঙালিকে আলোকিত করে দিল। আমরা সবাই যেন সেই জীবনের দিকে, যে জীবন আমাকে মহৎ করবে, যে জীবন আমাকে বড় করবে, যে জীবন আমার হীনতাকে দূর করবে, আমরা যেন সেই জীবনের দিকে ধাবিত হই। কি চমৎকার সুন্দর কথা। এবং আমি যত জানি আপনি আন্দোলনের সাথে ছিলেন প্রথম থেকেই, এই আন্দোলনে আপনি ছিলেন। আমি তো নৈতিকভাবে পুরো ছিলাম। আর আমি প্রথমে পত্রিকায় লিখেছিলাম এটা সাংবিধানিক দিক। আবু সাইদ যেদিন মারা যায়, প্রথম আমি আবু সাইদকে নিয়ে লিখেছি, তারপরে মুগ্ধকে নিয়ে লিখেছি, তারপরে বিক্ষুব্ধ শিল্পী সমাজের পক্ষে রাস্তায় অবস্থান করেছি, বক্তৃতা দিয়েছি, রাস্তায় বেরিয়ে মানুষের অবস্থান দেখেছি। এবং এখন পর্যন্ত সাজোয়া জানে একটা ছেলে আহত, পুলিশের নিয়ন্ত্রণে আছে, আহত মানুষকে হসপিটালে নেবেন, সেটা পৃথিবীর যুদ্ধক্ষেত্রেও। কিন্তু আমার পুলিশ, আমার রাষ্ট্র, আমার ইয়ামিনী ছেলেটা আহত অবস্থা ছেলেটাকে রাস্তা পালানো, সেই ছেলেটাকে ধরে আবার দেয়ালের উপরে তুলে দিল। পৃথিবীর কোনো বর্বর দেশে একজন আহত মানুষকে ছুঁড়ে ফেলতে পারে না। আমার দেশে একজন মানুষ আহত, তাকে মানে লাশের স্তূপে ফেলে দিচ্ছেন এবং সেই লাশের স্তূপে আপনি আগুন দিয়ে দিচ্ছেন। এটাকে রাষ্ট্র বলা যায়? আহত মানুষকে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছেন, লাশ পুড়াচ্ছেন, আহত মানুষকে পুড়াচ্ছেন। এটা পৃথিবীর কোনো দেশে আছে? তা আমরা কি এটা রাষ্ট্রের অধিবাসী ছিলাম? এটাকে রাষ্ট্র বলা যায়? এই রাষ্ট্রের জন্য মুক্তিযুদ্ধ, এই রাষ্ট্রের জন্য একটা ছেলে পানি দিচ্ছে, সে মারা যায়। একটা বাচ্চা রিয়ে আসে বাসায়, সে খুন হয়ে যাচ্ছে। বাসায় কতজন বাচ্চা মারা গেল? আমাদের বাঙালিদের কোনো আন্দোলনে এত বাচ্চা, এত নারী মারা যায় না।
তা আমরা কী রাষ্ট্রের জন্ম দিলাম? আমরা যে এত চেতনার কথা বললাম, আমরা যে এত মুক্তিযুদ্ধ চেতনার কথা বললাম, কী চেতনা জাতিকে আমরা বিকশিত করলাম যে বাড়িতে আমার জন্য থাকতে পারে না? কী চেতনা নির্বিচারে গুলি করে মানুষ পড়লাম? কী চেতনায় আমি সাজু আজান থেকে আমার একটা আহত মানুষকে ফেলে দিই? কী চেতনায় আমি একজন মানে আহত মানুষকে লাশে স্তূপে রেখে আগুন দিয়ে দিই? আপনাকে একবার খেয়াল করে দেখছি? এটা তো বড় মানে আপনি 71 সালে যে ইসের কথা বলেন তার থেকে তো বেশি। না, আহত হইলে আপনাকে হসপিটালে নেবেন। কোনো আহত মানুষকে আপনি মৃত্যুর দিকে ঠেলে দিতে পারেন না, কেউ যুদ্ধক্ষেত্র পারবে না। তা আমার তো যুদ্ধরত ছিল না। আপনি রাষ্ট্রটাকে যুদ্ধের মতো নিয়ে গেছেন, আপনি রাষ্ট্রের মানুষকে শত্রু করে ফেলছেন। আমার দেশের মানুষকে শত্রু ভাববেন কেন? আমার দেশের নাগরিক। আপনি নাগরিক খুন হলে তাকে দলের একটা ট্যাগ দিয়ে দেন। আমার নাগরিক খুন হয়েছে, রাষ্ট্রে দেখেন যে একটা নাগরিক খুন হয়েছে, সেই কথাটা রাষ্ট্র বলে না, বলে অন্যজনে মারছে। কতজন খুন হয়েছে সেই কথাটা আমাদের রাষ্ট্র বলতে পারে না। আমার নাগরিক খুন হবে, সংখ্যা বলতে পারবো না। সেই রাষ্ট্রের প্রতি আমি আনুগত্য কেন পোষণ করবো? যে রাষ্ট্র আমার মানুষ খুন হওয়ার পরে সংখ্যাটা বলতে পারে না, সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করবো কেন? তা আমরা সেই রাষ্ট্র চাই যে রাষ্ট্রের প্রতিটা মানুষ তার আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারবে। আমরা সেই রাষ্ট্র চাই যে প্রতিটা মানুষ তার আত্মবিকাশের উপযোগী সমাজ পাবে, প্রতিটা মানুষের জন্য সাম্য। আপনি সরকারি দল করেন, আপনার জন্য এক আইন, আর আমি গরিব, আমি অসহায়, আমি নিরন্ন, আমি বিপক্ষ, আমার জন্য আরেকটা আইন। এটা তো রাষ্ট্র হইতে পারে না। আপনাকে রাষ্ট্র সুরক্ষা দেবে, আমাকেও রাষ্ট্র সুরক্ষা দেবে। আপনার রাষ্ট্র মানবিক মর্যাদা সুরক্ষা দেবে, আমাকে সুরক্ষা দেবে। তাহলে আমি এমন রাষ্ট্র চাই যে আইন সবার বেলায় সাম্য থাকবে, সবার বেলা মানবিক মর্যাদা থাকবে, সবার বেলায় সামাজিক ন্যায় বিচার থাকবে। আমি এমন রাষ্ট্র চাই যে কুড়েঘরও থাকবে না, রাজপ্রাসাদও থাকবে না। এমন রাষ্ট্র চাই চাবুকও থাকবে না, চাবুক মারা লোকও থাকবে না, মনিবও থাকবে না, প্রভুও থাকবে না। এমন রাষ্ট্র চাই যে পুলিশ সশস্ত্র শক্তি নিরস্ত্র শক্তি হত্যা করবে না। আমি আমার কথাটা বলতে পারবো, আমার কথাটা আপনি দ্বিমত করতে পারবেন, কিন্তু এই জন্য আমাকে গ্রেপ্তার করতে পারবেন না। আমি একটা ভিন্ন কথা বলতে পারি। ভিন্ন মত পোষণ করার জন্যে, ভিন্ন মত প্রকাশ করার জন্য আমরা স্বাধীনতা অর্জন করেছি। ব্যক্তি মত প্রকাশের জন্য স্বাধীনতা অর্জন করেছে। আমার মত আপনি অপছন্দ করতে পারেন, এই জন্য আমাকে আপনি খুন করতে পারেন না। আমি একটা সমালোচনা করলাম, সমালোচনার প্রতি উত্তর সমালোচনা হবে, সমালোচনার প্রতি উত্তর হত্যা হবে না, সমালোচনার প্রতি উত্তর পদ্মা নদী থেকে ফেলিয়ে দেওয়া হবে না, সমালোচনার প্রতি উত্তর র্যাব আমাকে ক্রস ফায়ার দেবে না। এই রাষ্ট্র আমরা চাই নাই। আমরা রাষ্ট্রটাকে রূপান্তর করার জন্য এবার যে জাগরণ সৃষ্টি হয়েছে, আমাদের সকলের দায়িত্ব। আমরা যা ভুল করেছি সেই শিক্ষা নেওয়া। আমরা রাষ্ট্রটাকে মানবিক করি। মানবিক রাষ্ট্র হলেই আমার বাচ্চা নিরাপদ থাকবে, মানবিক রাষ্ট্র হলেই আমার বাচ্চাটা আত্মমর্যাদা সহকারে বাঁচতে পারবে, মানবিক রাষ্ট্র হলেই পরবর্তী প্রজন্ম এই রাষ্ট্রটাকে উচ্চমাত্রায় নিতে পারবে, বিশ্বের সমকক্ষ করতে পারবে। এই যে এত লক্ষ লোক আর এইবার হাজার হাজার লোক মারা গেল, সেই রক্তের উপর দাঁড়িয়ে কোনো ক্রমে আমরা অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না। রক্তের উপর দাঁড়িয়ে কোনো ক্রমে আমি মিথ্যাকে প্রশ্রয় দিতে পারি না। রক্তের উপর দাঁড়িয়ে কোনো ক্রমেই আমি রাষ্ট্রটাকে অমানবিক করতে পারি না। সুতরাং আমাদের বিবেক যদি থাকে, আমরা যদি বিবেক দ্বারা লালিত হই, আমরা যদি মানুষ হিসাবে লালিত হই, তাহলে অবশ্যই আমাদের শহীদদের আত্মার প্রতি সম্মান জানাতে হবে, তাদের আকাঙ্ক্ষাকে আমাদের বিবেচনা নিতে হবে। যারা যে জীবন মুগ্ধ দিয়ে গেছে, শাহিদ দিয়ে গেছে, ইয়ামিন দিয়ে গেছে, তাদের আমরা বেঁচে আছি, তারা জীবন দিয়ে গেছে, আর আমরা বেঁচে থেকে তাদের আত্মদানকে আমরা অমর্যাদা করব, তাহলে আমাদের বেঁচে থাকাটাই লজ্জা করে। আমরা জীবনটাকে যেন লজ্জার মধ্যে ফেলে না দিই। নতুন বাংলাদেশ পেলাম, বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন হয়ে গেল এবং আমরা নতুন একটা বাংলাদেশ পেলাম। নতুন বাংলাদেশে আপনি শ্বাস নিচ্ছেন, লিখছেন, কেমন লাগছে? আমার তো সঠিক পথে কি আছে নাকি? এখনো 15 বছরের ভয়টাই আছে, কারণ আমি প্রতিদিন সংবিধানের পক্ষে লিখি। সরকার যতবার শপথ নেয় বলি যে আজকে শপথটা অবৈধ, কারণ সরকার একটা সংসদ থাকতে আর একটা সংসদের শপথ নিয়ে নিত। প্রতিবারই বলতাম যে সরকার অবৈধ, কারণ একটা সংসদ থাকতে আরেকটা সংসদের শপথ নেওয়া যায় না। কিন্তু সরকার যেহেতু কথা শুনবে না, কোনো ক্রমে শোনানো যায় না, যেহেতু অবৈধ বলি, প্রতিদিনই বলি এটা সংবিধান বিরোধী, আর প্রতিদিনই বয়। এই যে বয়, 15 বছর যে বয় আমাদের, সেই বয় থেকে এখনও উদ্ধার হয় না। এখনও খেয়াল করতে হয় যে আমি মুক্ত, কারণ আমাদের ধ্যান জ্ঞান অস্তিত্বের মধ্যে ভীতিটা সঞ্চার করে দিয়েছিল। আমাদের মন মেজাজে ধ্যানমগ্নতায় ভীতি ছিল। আপনার যে কোনো চিন্তা যে আমি এটা বলতে পারবো কিনা, আমি একটা রাষ্ট্রের নাগরিক, একটা কথা বলার সময় হাজারবার চিন্তা করতে হয়, আশেপাশে দেখতে হয় যে বলতে পারবো কিনা। আমি তো একটা কথাই বলবো, আমি একটা অভিমত দেব। যেমন আমাদের যেন একজন বিচারক হাইকোর্টের, তারা একটা মন্তব্য করলো যে যারা পদ্মা সেতুর বিরোধিতা করছে এরা রাষ্ট্রদ্রোহী। তা আমি মনে করতে পারি যে আমার দেশটা নদীপতি ভালো হবে, নদী খনন হইলেই আমার যোগাযোগ ব্যবস্থা ভালো, নদী থাকবে, পরিবেশ থাকবে। এটা বলাটা কি আমার রাষ্ট্রদ্রোহিতা? একজন হাইকোর্টের বিচারক সেটাকে রাষ্ট্রদ্রোহী মনে করতো।
অর্থাৎ মনে করতো সরকারের মনোতুষ্টিটাই তার বিচারকের দায়। কিন্তু একটা বিচারকের যে নৈতিক উচ্চতা থাকা দরকার, নৈতিক গভীরতা থাকা দরকার, সে যে একটা ভিন্নমতকে রাষ্ট্রদ্রোহী বলতে পারে না, এই বুধ শক্তি অনেক বিচারকের ছিল না। আমরা রাষ্ট্রটাকে একটা হাতের খেলনা করে ফেলেছিলাম, বিচারক থেকে শুরু করে সবাই। আমরা মনে করেছি যে সরকারের আত্মতুষ্টি, সরকারের প্রতি মানে সহানুভূতি, সরকারের গুণগান গাওয়াটাই বোধ আমাদের নৈতিক দায়। আমরা সবাই যদি প্রতিবাদ করতাম, হয়তো এই ছাত্রদের, এই আমাদের সন্তানদের এত রক্ত দিয়ে আজকে পরিবর্তন করতে হতো। সবাই সবাইকে প্রতিপক্ষ মনে করি, হ্যাঁ, এবং আমাদের শত্রু মনে করছে। আমার দেশের না করে আমার বিরোধিতা করবে, এইটাই তো আমার সৌন্দর্য। আমার বাগানে ভিন্ন ফুল থাকবে, এইটাই তো আমার সৌন্দর্য। আমার সমাজে ভিন্ন মত থাকবে, এইটাই তো আমার সৌন্দর্য। সব একটা, একজন ইতিহাস, একজনকে নিয়ে ইতিহাস, একজনই ইতিহাস বলছেন, একজনই দেশে ছিলেন। একজন মানুষ নিয়ে সমাজ হয় না, একজন মানুষ নিয়ে ইতিহাস হয় না, একজন মানুষ নিয়ে স্বাধীনতা হয় না, একজন মানুষ নিয়ে মুক্তিযুদ্ধ হয় না। এই বেসিক বিষয়গুলো আমরা অস্বীকার করেছি। অস্বীকার করতে গিয়ে দেখেন ওনাকেও হেয় করেছি। প্রতি মুহূর্তে বঙ্গবন্ধু, অন্যায়ের সাথে বঙ্গবন্ধু, ভোটচুরির সাথে বঙ্গবন্ধু, সব জায়গায় বঙ্গবন্ধুকে জড়িত করে আজকে বঙ্গবন্ধুকে বিতর্কের জায়গায় নিয়ে আসছে। বঙ্গবন্ধু যে অবদান স্বাধীনতা পর্যন্ত, সেই অবদানটা আজকে অস্বীকার করার কারণ হচ্ছে, কারণ আপনি যতবার তার উত্তরাধিকাররা যতবার অন্যায় তাকে আনবেন, তখন আমার ক্ষুব্ধ তার প্রতি ধরবে। নাহলে তো ওনার প্রতি এই প্রজন্ম তো কোনো ক্ষোভ থাকার কথা না। কিন্তু এটা ভুল রাজনীতি, ভুল ন্যারেশন, ভুল বয়ানের কারণে বঙ্গবন্ধুর প্রতি আজকে ক্ষোভের সৃষ্টি হচ্ছে, এবং বঙ্গবন্ধুর অবদানটাও আজকে স্বীকার করতে চাচ্ছে না। তার তো একটা নিশ্চয়ই অবদান আছে। আমরা তার অবদান এবং তার শাসন আমলের দুর্বলতা দুইটাকে আমাদের মূল্যায়ন করতে হবে। অবদানকে অস্বীকার করলে এটা সত্যকে অস্বীকার করা হবে। তার অবদান যতটুকু, স্বাধীনতা অবশ্যই তাকে সম্মান করি, কিন্তু তার শাসন আমলের দুরবস্থার জন্য অবশ্যই তার সমালোচনা করব। কারণ আপনি শাসন ক্ষমতায় থাকবেন, আপনি ভুল থাকবে, সমালোচনা করবই। এমন পৃথিবীতে এমন কোনো সরকার নাই যে সমালোচনার ঊর্ধ্বে, কিন্তু আপনি সমালোচনা মানবেন না, তা আপনি রাষ্ট্র চালায়েন না। আপনি যদি সমালোচনা নাই গ্রহণ করতে পারেন, তার ক্ষমতা যায়েন না। যে ক্ষমতায় সমালোচনা সহ্য করতে পারে, ভিন্ন মতকে সহ্য করতে পারবে, ভিন্ন পথকে সহ্য করতে পারবে, সেই তো ক্ষমতা যাবে। আপনি বিজ্ঞানী, আপনার গবেষণা করার অভ্যাস থাকতে হবে। আমি গীতিকার, আমার বই পড়ার অভ্যাস থাকতে হবে। আমি যদি বলি বই পড়বো না, তাহলে তো আমার কাজের অংশ তো হলো না। তা আমরা রাজনীতিবিদের কাজই হচ্ছে, সরকারের কাজই হচ্ছে ভিন্ন মতকে লালন করতে দেওয়া, ভিন্ন মতকে সে শোনা। একজন মানুষও যদি দাঁড়ায় কথা বলে, আপনি পান তো একজন যে আমি এই দাবি চাই, এইটাও সরকারকে বিবেচনা করতো। এইটাই হচ্ছে গণতন্ত্র, যে আমি প্রত্যেকের আকাঙ্ক্ষাকে আমি ধারণ করব, প্রত্যেকের আকাঙ্ক্ষাকে আমি বিবেচনা করব, সেটাই হচ্ছে গণতন্ত্র। এবং আমি যত জানি, আপনি যেহেতু মুক্তিযুদ্ধ দেখেছিলেন, আপনি 6 বছর বয়স, তখন যেতে আপনি পরোক্ষভাবেও কিন্তু মুক্তিযোদ্ধা একজন, মানসিকভাবে মুক্তিযোদ্ধা একজন। আপনি দেখেছেন, আপনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো আমরা এই প্রজন্ম কিন্তু কানেক্ট করতে পারছে। হ্যাঁ, আপনি যেরকম আমি যত জানি, আপনি অনেক লেখাই পড়েছি, আপনি তখন 25টা গানও আপনি লিখে পাঠিয়েছিলেন। সেটার উত্তর হয়তো বা তখন ছিল না, গানের ফর্মুলা গ্রামার জানতাম না, তখন হকারি করছেন 8 বছর প্রায়। গান লিখেছিলাম, সেটা গান লিখে পাঠিয়েছি, কারণ আমি প্রতিদিন পোস্ট অফিসে গিয়েছি, চিঠি আসবে। হ্যাঁ, কারণ তখন তো রেডিও টিভি থেকে চিঠি গেলে আপনি গীতিকার হইতে পারেন। কিন্তু 8 বছর যায়, প্রতিদিন অন্য চিঠি, এলাকার কার চিঠি আসছে, কার জব হচ্ছে, সব আমি দেখে বলতাম, কিন্তু আমার চিঠি আর যায় নাই। আমি ভেবেছি যে আর গীতিকার হওয়া হবে। তার পরবর্তী সময়ে তো দেখেন যে এই গানটাকে যদি আমরা মানুষের এই যে দেখেন যে একটা জাগরণ, কি হারে গান সৃষ্টি, এই জাগরণে কত নতুন কি হারে গান, কি তার অসাধারণ তাদের শব্দ চয়ন, সুর, মানুষে কিভাবে টাচ করেছে। তাহলে আমাদের গান সাহিত্য হবে মানুষকে জাগ্রত করা, আমার গান সাহিত্য হবে আমরা নৈতিকতাকে উচ্চকিত করা, আমার গান সাহিত্য হবে মর্যাদাকে বাড়িয়ে দেওয়া। তা আমরা যদি মর্যাদায় না বাড়ি, সেটা সাহিত্যই না, আপনি গানই হবে না। যে গান আপনাকে জাগ্রত করবে না, যে গান আপনাকে প্রশান্তি দেবে না, যে গান আপনার ভিতরের বিরান ভূমিকে সঙ্গ দিবে না, যে গান আমার দুঃখকে উস্কে দেবে না, সেটা গানই না। তাহলে দেখেন যে একটা জাগরণ ঘটে গেল, কত গান, কত কবিতা হয়ে গেল। তাহলে আমরা প্রতি মুহূর্তেই জাগরণকে লালন করতে হবে। জাগরণকে লালন করার মধ্যে দিয়ে আমি যে রেখে যাবো একটা সমাজ। যেমন আমার আজকে খুবই ভালো লাগে যে আমার জীবনে 2টা প্রাপ্তি। একটা হচ্ছে যে আমি একটা বিরাট গণ অভ্যুত্থান দেখেছি, আর একটা আমার খুবই ভালো লাগছে যে আমি একটা প্রজন্ম দেখে গেলাম, যে প্রজন্মে মৃত্যুকে জয় করে, যে প্রজন্ম মৃত্যুকে তুচ্ছ করে, যে প্রজন্ম মৃত্যুকে আলিঙ্গন করে, সেই প্রজন্ম আমি দেখে গেলাম। এই প্রজন্ম ভবিষ্যতে বাংলাদেশকে বিনির্মাণ করবে, আমরা ব্যর্থ হলেও তারা বিনির্মাণ করবে। তাহলে এই যে একটা প্রজন্ম দেখে গেলাম, এটা আমার মৃত্যুকে প্রশান্তি দিয়েছে, আমার বেঁচে থাকাকে সম্মানজনক মনে হয়েছে যে আমি বেঁচে থাকতে পারি। অনেক সময় এত হীনতা দীনতা দেখি, তখন মনে হয় যে বেঁচে থাকাটা অলজ্জার। বেঁচে থাকার তো কতগুলা উপকরণ থাকতে হবে যা আমাকে শক্তি দেয়।
আমাকে ভরসা দেয়, আমাকে প্রত্যাশা দেয়, আমাকে স্বপ্ন দেখায়। যদি স্বপ্ন দেখাটা রুদ্ধ হয়ে যায়, যেখানে আমার কথা বলা রুদ্ধ হয়ে যাবে, যেখানে আমার প্রজন্ম, আমার বাচ্চাটা নিরাপদ থাকবে না, সেই সমাজ আমি কী নিয়ে বেঁচে থাকবো? মানুষ তো বেঁচে থাকতে হয় আশার উপর। তা আমাদের আশা দেখাটাই বন্ধ হয়ে গেছিল, স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাচ্ছিল। সেই স্বপ্ন দেখা আবার শুরু হয়েছে। আমরা এই স্বপ্নটা বিস্তার করব। স্বপ্নটা প্রতিটা মানুষ আমরা গণতান্ত্রিক হব, প্রতিটা মানুষ মানবিক হব, রাষ্ট্র মানবিক হবে। কোনো ক্রমে একজন এসআই, একজন পুলিশ, একজন র্যাবের একজন এসআই ডিসাইড করতে পারে না যে আমি শহীদুল্লাহ ফরাজীকে খুন করে ফেলবো। আমাকে দৈরা সে বলতে পারে না তোমার ক্রস ফায়ার দেবো। আমার অপরাধটা কি? আপনি ক্রস ফায়ার দেওয়ার কে? আমি অপরাধ করলে কোর্ট বলবে আমি অপরাধী, কোর্ট আমাকে মৃত্যুদণ্ড দেবে। একজন পুলিশ কী করে বলে যে ক্রস ফায়ার দিয়ে দেবো? এই মূল্যবোধটা আমাদের পুরাই পরিবর্তন করতে পারবে, পুরাই পরিবর্তন সবাই। আমরাও পুলিশের সাথে ব্যবহারটা, কারণ সে তো আমারই লোক। আমরা পুলিশকে শত্রু মনে করতাম, এখন বন্ধু মনে করব। পুলিশকে বন্ধু মনে করবো যে তার, আমার দেশের নাগরিক হয়েছে মালিক, তার বেতন দিয়ে আমি চলি। তো আমার মালিকের সাথে সম্পর্ক যা হবে তার সাথে সম্মানজনক, আমাকেও সম্মান, কারণ সেও তো একদিক দিয়ে মালিক, সেও তো এই দেশের নাগরিক, সেও মালিক আমি মালিক, কিন্তু সে একটা জব করছে, আমি একটা কাজ করছি। তো দুজনের সম্পর্ক পারস্পরিক সম্মানজনক, দুজনের সম্পর্ক করবে পারস্পরিক সহানুভূতিশীল, সংবেদনশীল। আমরা অসংবেদনশীল আচরণ করতে পারি না, কারণ আমি যে মানুষ, আমি যে শ্রেষ্ঠ জীব, সে শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে কে দিয়ে? সে শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে আচার দিয়ে, উপলব্ধি দিয়ে, অনুভব দিয়ে, আমার কর্ম দিয়ে, আমার কর্মকাণ্ড দিয়ে। আমরা যেন প্রতি মুহূর্তে মানুষ থাকি। আমরা হঠাৎ মানুষ থাকলাম, সারা বছর মানুষ থাকলাম না, আমরা 16 ডিসেম্বর মানুষ থাকলাম আর সারা বছর মানুষ থাকলাম, তা তো হবে না। প্রতি মুহূর্তে আমাকে মানুষ থাকতে হবে, ক্রমাগতই আমাকে মানুষ হতে হবে। কারণ মানুষ একমাত্র প্রাণী যে প্রতি মুহূর্তে তাকে ভিতর থেকে সংগ্রাম করে মানুষ থাকতে হয়। অন্য কাকটা কিন্তু কাক হিসাবে জন্ম নিচ্ছে, কাক হিসাবে মারা যাচ্ছে। মানুষ একমাত্র আপনি মানুষ হিসাবে জন্ম নিচ্ছেন, অমানুষ হিসাবে মরা ঝুঁকি থাকতেছে। তাহলে আমাকে প্রতি মুহূর্তে মানুষ থাকতে হবে। এই যে মানুষ হওয়ার সংগ্রাম, মানুষ হয়ে ওঠা, এটা কিন্তু আমাদেরকে প্রতি মুহূর্তে করতে হয়। একমাত্র প্রাণী আমরা এত আমাদের বিলম্বিত যে আমরা একটা মুহূর্তে আপনি বেহুশ থাকতে পারেন না। মানুষ সবসময় হুশ থাকতে হবে। প্রতিটা আচরণে আপনাকে যৌক্তিক থাকতে হবে, প্রতিটা আচরণে মানবিক থাকতে হবে, প্রতিটি কর্মই আপনি যৌক্তিক থাকতে হবে। আপনি অন্য প্রাণীর মতো করতে পারবেন না, তাহলে মনুষ্যত্ব নষ্ট হয়ে যাবে। আমি আপনার আধ্যাত্মিক কথায় মানে একে বুধ হয়ে যাচ্ছে, মানে মুঝে যাচ্ছে। কারণ আপনি এমনি লালন ভক্ত, একে তো আমরা জানি আধ্যাত্মিক অনেক বিষয়গুলো আপনার কাছ থেকে আমরা শুনে জানি, এবং আপনার প্রেম বিচ্ছেদের অনেক গানগুলো অনেকে শুনেছে, রাজনীতিক বিষয়গুলো নিয়ে আপনি লিখেছেন, আপনি গান করেছেন। এই যে নতুন একটা দেশ, নতুন দেশে অনেক কিছু তৈরি হচ্ছে, নতুনভাবে অনেক কিছু হচ্ছে, আমরা নতুনভাবে আমরা কিছু পাবো কিনা শহীদুল্লাহ ফরাজীর কাছ থেকে নতুন কোনো গান বা এমন কিছু? আমি প্রথমত এই যে আমাদের এই ঘটনাটা নিয়ে যে ছাত্রগণ অভ্যুত্থান, এইটাকে নিয়ে আমি খুব লালন করি, কারণ এইটা ইতিহাসে লেখা, এইটা নিয়ে মহাকাব্য হবে। আমাদের এই ঘটনা নিয়ে ইতিহাস হবে, এই ঘটনা নিয়ে নাটক হবে, এই ঘটনা নিয়ে গান হবে, কবিতা হবে, সাহিত্য হবে, সিনেমা হবে। কারণ এইটা শত শত বছর মানুষ দেখবে যে ওই আমলে কী ঘটছিল। সুতরাং এইটাকে কেন্দ্র করে আমি লেখা লিখব। আর সমাজটা যে আমরা রূপান্তরের চেষ্টা করছি, সাংবিধান কী হওয়া উচিত, আমাদের প্রশাসন কী হওয়া উচিত, প্রতিনিয়ত আমি লিখতে চাচ্ছি এবং লিখছিও। কবিতা লিখছি, গানও লিখছি, কিন্তু আমার সকল কাজ হচ্ছে এই জাগরণ। এখনকার কাজ হচ্ছে এই জাগরণটাকে লালন করা, এই জাগরণটাকে বিকশিত করা এবং এই জাগরণটাকে ইতিহাসের পৃষ্ঠায় নিয়ে যাওয়া, যাতে 100 বছর পর মানুষ দেখতে পারে যে এই এত সালে এই মানুষটা তখন কী সাহিত্য লিখত, সমাজকে কী। যেমন আজকে যেন আমরা ইলিয়াডের মহাকাব্য পড়ি, আমাদের এই মহাকাব্য একদিন মানুষ পড়বে, মানুষ দেখবে যে কীভাবে জাগ্রত হতে পারে, কীভাবে স্কুলের ছেলে তার স্কুলের ব্যাগ রেখে তার মাকে চিঠি লিখতে পারে যে মা আমি বাসায় ফিরতে পারবো না, আমার লাশটা যেন ওইখানে রেখে দিও, বিজয় হওয়ার পরে আমার লাশ তুমি নিয়ে নিও। এটা ভবিষ্যতের মানুষকে অনুপ্রাণিত করবে। আমরা এই আপনি সহ আমাদের যত ঘটনা জানতেছেন সব রেকর্ডবদ্ধ করেন, সব লেখেন, সব মানুষের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা রেখে যাব। তাহলে মানুষকে যুগে যুগে অনুপ্রেরণা যোগাবে। একটা কথা আমার খুব ক্লিয়ার হওয়ার দরকার ছিল যে এই যে আমরা এখনকার সময় এই যে 36 জুলাই বলে, যেটা আগস্ট ছিল 5ই আগস্ট, জুলাই আমরা জুলাইকে জুলাই বিপ্লব, 36 জুলাই, এই বিপ্লবের আগে এবং পরে অনেক চেহারা কিন্তু দেখা হয়ে গেছে শিল্পীদের ক্ষেত্রেও, যারা কখনো সমর্থন দিয়েছেন এই স্বৈরাচারী সরকার দলকে, আবার কেউ আবার এখন এসে ভুল পাল্টাচ্ছেন। এটা শিল্পীর মধ্যেও কিন্তু ঘটছে। আপনি এই বিষয় নিয়ে কী বলবেন? ঠিক আছে, কিন্তু আমি বলি যে শিল্পী তো সেই যে সত্যটাকে দেখতে পারে। তা আমাদের শিল্পী যারা সে দল করতে পারে নিশ্চয়ই, কিন্তু যখন দেখছে যে আবু সাইদ মারা যাচ্ছে, নিরস্ত্র মানুষকে পুলিশ গুলি করছে, তারপরে সে যুক্তিটা কিভাবে দাঁড় করায় যে আমি এটাকে সমর্থন করব।
একজন নিরস্ত্র মানুষকে খুন করছে, সেটার পক্ষে তো আপনি দাঁড়াবেন যে খুন করতে পারে না, রাষ্ট্র নিরস্ত্র মানুষকে খুন করতে পারে এবং চক্রান্ত করছে, আবার একটা আলো আসবে গ্রুপ করে তারা নিজেরাই অন্ধকারে অন্ধকারে। হ্যাঁ, কারণ আপনি সত্য দেখতে পাচ্ছেন না, আপনি চোখের সামনে যা দেখছেন তাও বিশ্বাস করছেন না, অর্থাৎ আপনি নিজের সাথে নিজে প্রতারিত করছেন। আপনি মনে করছেন যে আমার অন্ধ সমর্থন আমাকে কি কি দিতে পারবে, আপনাকে মর্যাদা সরকার দিতে পারে না। এখন আজকে আপনি নিজেই মর্যাদা হানির মধ্যে পড়েছেন, আজকে আপনি কথা বলতে পারছেন না, আজকে আপনি ভুল পাল্টাতে হচ্ছে। সত্যর সাথে সবসময় থাকবেন, তাহলে ঝুঁকি হইতে পারে। ঝুঁকি হইলো আমার আবু সাইদ যদি মারা যেতে পারে, মুগ্ধ মারা যেতে পারে, তাহলে আমার একটা ঝুঁকিতে এই বছরকে মারা যেতে কী অসুবিধা? আমাদের যারা শিল্পী মারাই না হয়ে গেলেন, সত্য বলে মারাই যেতেন, আর আপনি কি সারা জীবন বেঁচে থাকবেন? এই যে এটা অস্বীকার করেছেন, এই জন্য কি আপনি 2 লক্ষ বছর বেঁচে থাকবেন? তাহলে কী জন্যে আমি সত্যটাকে অস্বীকার করবো? আর কী জন্যে আমার বাচ্চার সন্তান, আমার বাচ্চা রক্ত দিচ্ছে, আমি তার বিরুদ্ধে কথা বলবো? ঠিকই হয়। আজকে আপনি আপনার বাচ্চার বিরুদ্ধে, যেদিন আপনার বাচ্চা খুন হবে সেদিনে তো আপনার পক্ষে কেউ দাঁড়াবে না। আজকে একজন গুম হয়ে যাচ্ছে, আপনি তার পক্ষে দাঁড়াবেন না, যেদিন আপনি গুমেন সেদিন আপনার পক্ষে দাঁড়াবেন না। এটা তো ভাইস ভার্সা, এটা প্রকৃতির প্রতিশোধ। আপনি আজকে অন্যজনের সত্য দেখতে পাচ্ছেন না, আপনি বিপদে বললে আপনি সত্য দেখতে পারবেন না। আমরা যেন দল করব, কিন্তু অন্ধ যেন না হয়। দল তো করবই, কিন্তু যে দল অন্যায় করবে, যে দল গণহত্যা অভিযুক্ত হবে, সেই দল আমি কিভাবে করব? যে দল জনগণের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, সত্যের পক্ষে থাকবে, আমি তো সেই দলটাই করব। সেই দল ভুল করলে দল পাল্টাবো, সেই দল ভুল করলে দল ছাড়া বাদ দিব। কারণ আমরা কি করি, আমরা যে রাস্তার ট্রেনটা অ্যাক্সিডেন্ট করছে সেই ট্রেনটা তো বাদ দিই, সেই ট্রেন তো যাইতে পারি না, আরেকটা ট্রেনে উঠি। তা আমার রাজনীতি দল ভুল করছে, তাহলে আমি রাজনীতি এই ট্রেনটা বাদ দিব, এই ট্রেনে তো যাওয়া যায়। যে দল গণহত্যা অভিযুক্ত সেই দলটা আমি কী করবো? এই যে শত শত লোক আমরা যদি অস্বীকার যে তারা মারে নাই, এটা কি সত্য? কে মেরেছে? তাহলে একটা বিষয়, এই আন্দোলনের সময় দেখবেন নতুনদের গানগুলোই কিন্তু বেশি আলোড়িত হয়েছে, ছড়িয়ে পড়েছে, কিন্তু আমাদের এখানে পথিতযশা গীতিকার, সুরকার, শিল্পীদের অভাব নেই। তারা আন্দোলনের সময় কেন এই ভূমিকাটা রাখতে পারলো না? আপনি কি এটা ব্যর্থতা? না না ব্যর্থতা। যখন আমি গান লিখতে গিয়ে দেখেছি যে আমার চেয়ে ভালো লাগছে, আমি প্রতিদিনই আমাকে টেলিফোনও আসছে পরে যাবে গান লেখা, কিন্তু আমি দেখলাম যে বিদ্যমান অবস্থাটা নিয়ে কবিতা, সংবিধান, আমার রাষ্ট্রের কোন পর্যায়ে কবিতা, যারা মারা যাচ্ছে প্রতিদিন তাদের নিয়ে লিখছি, কিন্তু গান দেখলাম যে আমার চেয়ে তারা ভালো। আমার কোনোভাবে অবদান রাখা দেখলাম যে, এবং যারা গান অনেক ভালো করেছে, মানুষকে অনেক জাগ্রত করেছে। তাহলে যারা জাগ্রত করবে এদেরকে আমরা আরও সহযোগিতা করব, কিন্তু যারা জাগ্রত হয়ে যাচ্ছে এদেরকে যেন আমরা বিঘ্ন সৃষ্টি না করি। হ্যাঁ, যুগের প্রয়োজনে তারা বীর হয়ে গেছে, যারা ভূমিকা রাখতে পারে নাই তারা পিছনে পড়ে গেছে। দেন আজকে কত বীরের জন্ম হয়ে গেছে, একবার 71-এ বীর হইলো, এবার 2024 এসে আবার নতুন বীরের জন্ম হইলো। এই যে বীরের জন্ম যে জাতিতে হইতে পারে, সেই জাতিকে কেউ আর ঠেকিয়ে রাখতে পারবে না। কারণ যুগে যুগে আমাদের বীরের জন্ম হয়ে যাবে। আমাদের এই শিক্ষা থেকে বাইরেও বীরের জন্ম হয়ে যাচ্ছে, বাইরেও আন্দোলন ছড়িয়ে যাবে। তাহলে এখন আপনার কাছে আমার শেষ প্রশ্ন, কেমন বাংলাদেশ চান আপনি? একজন শহীদুল্লাহ ফরাজীর চোখে আপনি অনেক কথা বলেছেন জানি এর মাঝখানেও, তারপর শেষমেশ আপনার একটা পরামর্শ চাচ্ছি, কেমন বাংলাদেশ চান? আমি বাংলাদেশটা চাই, বাংলাদেশটা হবে মানবিক, এবং রাষ্ট্র হবে গণতান্ত্রিক, এবং সমাজ হবে জ্ঞান নির্ভর। একটা জ্ঞান নির্ভর সমাজ চাই, একটা মানবিক সমাজ চাই, আর রাষ্ট্রটা গণতান্ত্রিক চাই। রাষ্ট্রটা মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণাপত্রে বলে দিয়েছে যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নিশ্চিতকরণার্থে স্বাধীনতা ঘোষণা করা হলো। এইটাই আমাদের রাজনৈতিক লক্ষ্য হবে, যে সমাজে যেন সাম্য থাকে, সমাজে যেন মানবিক মর্যাদা থাকে, সমাজে যেন ন্যায় বিচার থাকে। আর এই দেশের কবি, সাহিত্য বা সংস্কৃতি, এই বিষয়গুলো কেমন হওয়া উচিত এই নতুন দেশে? আমাদের এই লক্ষ্যকে নিয়েই আমাদের সমস্ত সাহিত্য রচিত হবে। যে সাহিত্য কোনো ক্রমেই অসাম্য সৃষ্টি করতে পারে সে সাহিত্য হবে না। যে সাহিত্য মানুষের মর্যাদা নষ্ট করতে পারে সেই সাহিত্য হবে না। যে সাহিত্য ন্যায় বিচার বিনষ্ট করতে পারে সেই সাহিত্য হবে না। সাহিত্য হবে সেই যে আমাকে উচ্চকিত করবে, যে আমার সম্মানকে সুরক্ষা দেবে, যে আমার মানবিক মর্যাদাকে সুরক্ষা দেবে, যে আমার অধিকারকে সুরক্ষা দেওয়া হবে। আমাদের সকলের উদ্দেশ্য হবে তাই, মানুষকে উচ্চকিত করা, মানুষকে মহিমান্বিত করা, মানুষকে বড় করা, মানুষের ভিতরের যে সৌন্দর্য সেটাকে আবিষ্কার করা, মানুষের ভিতরে সৌন্দর্য, মানুষের ভিতরে উপাসনালয়, মানুষের ভিতরে নক্ষত্র বসবাস করে। আমাদের সাহিত্যের কাজকে হচ্ছে এইগুলোকে উন্মোচিত করা, ভিতরটাকে উন্মোচিত করা, মানুষের ভিতরের হীনতা দীনতাকে অতিক্রম করে দেওয়া, সেটাই আমাদের কাজ হবে। আর এর ভিতরে সম্পর্ক প্রশ্ন, যেমন এখন গীতিকারদের অনেকে অবমূল্যায়ন করে,
এর মাঝে যারা লেখে আজে বাজে গান, এখন লিরিক্স কেউ লিখতে আজে বাজে গান লেখে, যেগুলো আসলে অটো টিউনে গান করে, হ্যাঁ, মানে এই বিষয়গুলো, যে বিষয়গুলো মানে সামনের দিকে করাটাকে আসলে থামবে কিনা? এখন প্রযুক্তির একটা দাপট চলছে, প্রযুক্তি যে কেউ, সবার হাতে টিভি আছে। আগে তো টিভিতে যেতে হইতো, টিভিতে আবার ইন্টারভিউ নিলে প্রচার হইতো। যেমন আজকে আপনি বাংলাদেশ প্রতিদিনের পক্ষে নিচ্ছেন, কিন্তু এখন তো নিজেই আমি নিজে একটা টিভির মালিক, আমি নিজেই প্রচার করতে পারি। এইগুলা যত ভালো কাজ বাড়বে তখন এইগুলা প্রভাব করবে, এবং যত ভালো কাজের আবেদন থাকবে সমাজে, তখন আজকে যে দুর্বল কাজটা করছে সেও ভাববে যে ভালো কাজ না করলে তো সম্মান হয় না, তখন সেও আকৃষ্ট হবে। তো সুতরাং আমাদের জীবনকে ভালো ভালো এবং ভালো দিয়ে গড়ে তুলতে হবে। অনেক ধন্যবাদ। এবং আমি জানি আপনার সাথে বসলে একটা মানুষ অনেক বছরের রসদ পাবে যে ভালো থাকার, এবং আমি পেয়ে গেছি অলরেডি। বাংলাদেশ প্রতিদিন ধন্য আপনাকে পেয়ে, এই আড্ডায় আপনাকে পেয়ে। আমি জানি অনেক প্রশ্ন আছে, কিন্তু আপনার সময় কম, আর আমি জানি আরেকদিন যদি এরকম আয়োজন হয় আপনি সাদরে আসবেন, অনেক কথা বলবেন, নতুন বাংলাদেশ দেখবেন। বাংলাদেশ প্রতিদিনের শুভেচ্ছা। এটা বাংলাদেশ প্রতিদিন সৃষ্টির থেকে আমি জড়িত নৈতিকভাবে, আসা যাওয়া এখানে যারা আছে আমার অনেকেই ঘনিষ্ঠ। শুভকামনা থাকলো, বাংলাদেশ প্রতিদিন এগিয়ে যাক। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং ধন্যবাদ প্রতিদিনের প্রিয়জনের অতিথি হওয়ার জন্য, এবং ধন্যবাদ আপনাদেরকে যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা থাকবে, ভালো থাকবেন, নিজেকে যত্নে রাখবেন।